এই মুহূর্তে আমরা কথা বলবো জাতীয় তপশিলি কমিশনের চেয়ারপারসন অরুণ হালদার আমাদের সঙ্গে রয়েছেন এবং সরাসরি নিউজ রুমের দিকে নজর রাখতে হচ্ছে ইনপুট হেড সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয় দা, আপনার প্রশ্ন অরুণবাবুকে। অরুণবাবু আপনাকে যে প্রথমে যেটা প্রশ্ন সেটা হলো, আমি যদি খুব ভুল না করে থাকি, জাতীয় তফসিলি কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে আগামীকাল আপনার মেয়াদ শেষ হওয়ার আগের দিন আপনি পশ্চিমবঙ্গের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন আজকে মাননীয় রাষ্ট্রপতির কাছে। আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা আপনার কাছে প্রথম যে প্রশ্ন সে অর্থে সেটা হলো যে আপনি কি মনে করেন যে সন্দেশখালী একটি বা দুটি ব্লক অঞ্চলে যে ঘটনা ঘটছে সেই ঘটনা মাত্র একটি বা দুটি ব্লক অঞ্চলের ঘটনা যথেষ্ট একটি রাজ্যে, সারা রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন সুপারিশ করার জন্য? নমস্কার, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। পশ্চিমবঙ্গে 34 বছর এই সেক্টরের মানুষের সাথে কাজ করার সুবাদে বাংলার 2021 সালের নির্বাচনের পরে যেভাবে এই তপশিলি সম্প্রদায়ের মানুষের উপর টর্চার হয়েছিল, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, ন্যাশনাল কমিশনের তখন 2021টি কেস জমা পড়েছিল, সেগুলো আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রতিটি ক্ষেত্রেই তদন্তে বাধার সৃষ্টি হয়েছিল। ঠিকমতো রিপোর্ট পাঠানো হয়নি। যাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল, যারা কমপ্লেন করেছিল, ভিকটিমদের গিয়ে শাসিয়েছিলেন, তাদেরকে দিয়ে কেস উইথড্র করানো হয়েছিল। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তপশিলি সম্প্রদায়ের মানুষ সেখানে বাস করেন এবং বিশেষ করে এই অঞ্চলটা যেখানে প্রায় 80% SC/ST মানুষের বাস। তো সংবিধানে ক্লিয়ার আছে যেখানে এই সম্প্রদায়ের মানুষদের বাস, তাদের সেফগার্ড, তাদের নিরাপত্তা দেওয়া বাধ্যতামূলক রাজ্য সরকারের থাকে এবং স্পেশাল অ্যাক্টে আর্টিকেল 338-এ বলা আছে যে যদি অ্যাট্রসিটি ভায়োলেট করা হয় এবং সেই ভায়োলেট করার জন্য যদি সরকারি অফিসার এবং ক্রিমিনালরা একজোট হয়ে কাজ করতে থাকে এবং তাতে ন্যাশনাল কমিশনের মতো একটা কনস্টিটিউশনাল বডির পুরো টিম যাওয়ার পরেও তাদের সঙ্গে অসহযোগিতা করা হয়, তারা যে রিপোর্টটা দিতে চাইলেন সেই রিপোর্টটা সেখানকার সর্বোচ্চ আধিকারিক মানে যেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডারের সিদ্ধিনাথ গুপ্তা, তিনি কমিশনকে থেকে অ্যাভয়েড করে চলে যান। সেখানকার মানুষ যখন হাউ হাউ করে কাঁদতে থাকে এবং তাদের কথাগুলো আমাদের কাছে বলে, সেই কথা সুবিচারটা কাদের মাধ্যম দিয়ে করব? সন্দেশখালী নিয়ে বিজেপির আক্রমণের মোকাবিলায় তৃণমূলের পাল্টা হাতিয়ার এবার চোপড়া। সূত্রের খবর, আজ দলের যে ভার্চুয়াল মিটিং, সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সন্দেশখালী নিয়ে এত মাতামাতি হচ্ছে, এদিকে চোপড়ায় BSF এর কারণে 4 শিশুর মৃত্যু হয়েছে। চোপড়ায় বিজেপি, CPM, কংগ্রেসের প্রতিনিধি দল যায় না। রাজ্যপালের কাছে বিজেপি গেল, তার 24 ঘন্টার মধ্যে সন্দেশখালী চলে গেলেন রাজ্যপাল CV আনন্দ বোস। অথচ তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে চোপড়া নিয়ে অভিযোগ জানালেও রাজ্যপাল সেখানে গেলেন না। এটাই ভার্চুয়াল মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথার মধ্যে এই কথাও কিন্তু বলেছেন। সতর্কবাবু, আমি আপনার কাছে আসবো। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, একদিকে যখন সন্দেশখালী নিয়ে আপনারা এত কথা বলছেন, তখন চোপড়াটাও তো একটা বিষয় যেখানে 4 শিশুর মৃত্যু হয়েছে। চোপড়া নিয়ে কেন কিছু বলছে না? চোপড়াতে কেন কেউ যাচ্ছে না? কেনই বা রাজ্যপাল তিনি ভিজিট করছেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে বলতে না শুনলেই যে কেউ এটা নিয়ে বলেনি, কথাটা এমন নয়। চোপড়া 100 বার আলোচনা করার মতো বিষয় এবং অত্যন্ত গুরুত্ব দাবি করে এমন একটি বিষয়। কিন্তু ওই সন্দেশখালী নিয়ে আলোচনা করবেন না কারণ ওই দেখুন চোপড়া নিয়ে আলোচনা করবেন না কারণ ওই দেখুন হাঁসখালী নিয়ে আলোচনা করবেন না কারণ ওই দেখুন মণিপুর। এই মানসিকতাটাও একটা খারাপ ঘটনাকে আর একটা খারাপ ঘটনা জাস্টিফিকেশন হিসেবে বা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে ব্যবহার যারা করেন, তারা আজকের আধুনিক পৃথিবীতে রাজনীতি করার যোগ্য নন। আমি 2-3টা কথা বলছি, আমি অনেকক্ষণ ধরে বাকিদের কথাও আমি খুব মন দিয়ে শুনেছি। প্রথম কথা হচ্ছে জাতীয় তপশিলি কমিশনের চেয়ারপারসন উনি যে কথাগুলো বললেন, যদিও সঞ্জয় দা যে প্রশ্নটা ওনাকে করছিলেন তার খুব একটা সদুত্তর উনি দিলেন বলে আমার অন্তত মনে হয়, আপনাদের মনে হয়ে থাকলে মনে হয়ে থাকতেই পারে। তবে একটা কথা বলতে পারি, প্রথম, আমরা দলের জায়গা থেকে, আমাদের দলীয় স্ট্যান্ডের জায়গা থেকে কখনোই আমরা 355, 356 এগুলোকে আমরা কখনো চাইনি, আজও চাইছি না। কিন্তু ওনার এই চাওয়াটাকেও বিয়ন্ড আ পয়েন্ট বিরাট গুরুত্ব দেওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তার কারণটা হচ্ছে, একই জায়গাতে কদিন আগে এই বিজেপি অ্যাপয়েন্টেড রাজ্যপালও ঘুরে এসছেন এবং একটা রাজ্যে সত্যি সাংবিধানিক সংকট বা ললেসনেস এমন পর্যায়ে পৌঁছে গেছে কিনা যেখানে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে কেন্দ্রের শাসন জারি করতে হবে,
এইটা সুপারিশ করার প্রাথমিক দায়িত্ব যার, তিনি হচ্ছেন স্টেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড রাজ্যপাল। রাজ্যপাল সেরকম কোনো সুপারিশ করেননি, তিনিও বিজেপির দ্বারা অ্যাপয়েন্টেড, ইনিও বিজেপির দ্বারা অ্যাপয়েন্টেড। এমত অবস্থায় আমি জানি না যে মানে এটা আমার মনে হয় মানে বিজেপিও বলতেই পারে যে এটা আমাদের উত্তর দেওয়ার দায় নেই, বাট এনিওয়ে মানে বিষয়টা একজন সাধারণ মানুষ হিসেবে আমার একটুখানি হাস্যকর লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি আপনাদেরকে, দেখুন একাধিক ঘটনায় 2021-এর পর থেকে যদি আমি বলি, আমি তার আগে কথা যদি ছেড়েও দিই, একাধিক ঘটনায় কখনো সেন্ট্রাল উইমেন্স কমিশন, কখনো সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন, কদিন আগে আপনারা দেখবেন মালদার ঘটনায়, তিলজালায় একটি শিশুকে খুন করার ঘটনায় চাইল্ড রাইটস কমিশন আসলো, তখনও এই ধরনের বাধার সামনে তারা পড়লো রাজ্য সরকারের কাছ থেকে। পরিষ্কার বোঝা গেল রাজ্য সরকারের পুলিশ সরকারের নির্দেশে কিছু আড়াল করার জন্য, গোপন করার জন্য কমিশনগুলোকে আটকাচ্ছে, তখনও এরা অনেক গরম গরম কথা বলেছিল। হিউম্যান রাইটস কমিশন যখন 21-এর পরে পোস্টপোল ভায়োলেন্সের সময় এসেছিল, এবং সত্যি সত্যি অনেক বিজেপি কর্মীও তখন আক্রান্ত হয়েছিলেন, খুন হয়েছিলেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করেছিল, সেবারও হিউম্যান রাইটস কমিশন অনেক বড় বড় কথা বলেছিল। এরা আমাদের ট্যাক্সের টাকায় বিজনেস ক্লাসে উড়ে আসে, বড় বড় 5 স্টার হোটেলে কলকাতা শহরে থাকে, অ্যাগনি ট্যুরিজম যাকে বলে, মানে মানুষের দুঃখ যন্ত্রণা ট্যুরিজম করতে বেরোয়, বড় বড় স্টেটমেন্ট দিয়ে, টিভিতে ইন্টারভিউ দিয়ে আবার বিজনেস ক্লাসের টিকিটে ফিরে চলে যায়। তার বাইরে পর্বতের মুশিক প্রসব বললেও বেশি বলা হয়, ন্যূনতম কোনো কাজ কোনো কমিশন আজকে পর্যন্ত আমরা দেখিনি করেছে বলে, এক্ষেত্রেও করা হবে বলে মনে হয় না। এই তো লোকসভার মেয়াদই শেষ হয়ে এসছে, নতুন সরকার, সে যারই সরকার হোক না কেন, কদিন পরে নতুন সরকারকে নির্বাচিত করার সময় চলে আসবে। আমি শেষ একটা কথার ব্যাপারে বলছি, তবে আমি সুদীপকে অনুরোধ করবো, বা তৃণমূলের পক্ষ থেকেও যারা আজকে এই কথাগুলো বলছেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ সন্দেশখালী নিয়ে কোনো অভিযোগ করেনি। সন্দেশখালী নিয়ে প্রথম অভিযোগ করেছিল সন্দেশখালীর সাধারণ মহিলারা, সাধারণ মা বোনেরা, এবং তাদের অভিযোগের দুটো দিক ছিল। একটা দিক ছিল বছরের পর বছর অর্গানাইজড সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন হেনস্থা, যেটাকে গতকাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আড়াল করেছেন। এবং ওনাদের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল, আপনাদেরকে মনে করাই, তা হচ্ছে আমরা যখন এটার অভিযোগ পুলিশের কাছে করতে গেছিও, পুলিশের কাছ থেকে আমাদেরকে এইটা শুনে ফিরে আসতে হয়েছে যে তোমরা শিবুবাবুর কাছে যাও, তোমরা উত্তম বাবুর কাছে যাও, তোমরা শাহজাহান বাবুর কাছে যাও। এতগুলো অভিযোগ থেকে থাকে এবং বহু বছর ধরে এইটা চলে আসছে, তাহলে এখন কেন? আমি এবার বলি, আমি 20 মিনিটের বেশি বাকিদের কথা ছিল, জাস্ট আর 20টা সেকেন্ড চাইছি। সে কুণাল ঘোষ বহু বছর ধরে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 10,000 টাকা খেয়ে তারপর প্রিজন ভ্যানে উঠতে বলেছিলেন যে মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি, সব ফালতু লোকের কথা। আমি একটা কথা আপনাদেরকে বলছি এখানে, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, তা হচ্ছে ওনাদের অভিযোগের যে দ্বিতীয় অ্যাসপেক্টটা অভিযোগের, যে পুলিশের কাছে গেলে পুলিশ আমাদেরকে পাঠিয়ে দিত শাহজাহানের কাছে। আমি বলছি এইটা কি মিথ্যে হতে পারে? কেন বলছি? এটা খালি সন্দেশখালীর প্রশ্ন না। আমরা কি দেখিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আনারুল পুলিশ পাঠায়নি তাই বকটুইতে পুলিশ যায়নি? আমরা কি দেখিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলে দিচ্ছে সুচপুরের মতো নানুরের মতো করে কেস সাজাতে হবে? অর্থাৎ আমাদের রাজ্যে যে থানাগুলোকে তৃণমূল চালায়, এইটাকে কি আমাদের জানতে কোনো মানে সমস্যা আছে? 144 ধারার কথা বলে পুলিশ প্রশাসন বারবার করেই আটকাচ্ছে। 2 জন গেলেও সেখানে আটকানো হচ্ছে, 4 জন গেলেও আটকানো হচ্ছে, কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। কেন এই রাগঢাক গুড়গুড়? কেন বারবার করে আটকানো হচ্ছে? বলছেন তো তারা যে তাদের কাছে তো বন্দুক পিস্তল এসব কিছু নেই, তারা তো জাস্ট সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলবেন। কিসের এত ভয়? শুক্লা, আমি তো দূরে আছি, সেজন্য আমি চাইবো যে আমি যেটুকু বলছি সেটুকু যেন লোকে শুনতে পায়। প্রথম কথা যেটা বলতে চাই, যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেটা কংগ্রেসের প্রতিনিধি দল হোক, সেটা বিজেপির প্রতিনিধি দল হোক, সেটা যে কোনো প্রতিনিধি দল হোক, তাদের যেতে দেওয়া উচিত, সেটা না যেতে দেওয়াটা অন্যায়। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? শুক্লা, আপনি কৃষ্ণের নাম শুনেছেন? মহাভারতের কৃষ্ণ একজন আধুনিক কালের কৃষ্ণ ছিল, তার নাম নীতিশ ভরদ্বাজ। মধ্যপ্রদেশ থেকে মানে বিজেপির সাংসদ হয়েছিলেন। তিনি গত পরশুদিন একটা অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রীর কাছে, যে তার 2 জন নাবালক সন্তানকে তার প্রাক্তন স্ত্রী, যিনি একজন IAS অফিসার, হরণ করে নিয়ে গেছে। এখনো অবধি মধ্যপ্রদেশের পুলিশ, মধ্যপ্রদেশের সরকার, মধ্যপ্রদেশের চাইল্ড প্রোটেকশন কেউ একটা কাজও করে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা শিশুকে ছুঁড়ে ফেলা হয়েছে, সেটা নিয়ে NCPCR অ্যাক্টিভ। তাহলে আপনি বুঝে দেখুন যে বিজেপির আমলে এই ন্যাশনাল কমিশনগুলোর কি অবস্থা। নাও কামিং ব্যাক টু, বোধহয় শতরূপ দেখেননি বা তৃণমূলের মুখপাত্র দেখেননি, অরুণ হালদার 2011 সালে বনগাঁ কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। উনি কোনো কনস্টিটিউশনাল এই পদটায় বসেন, উনি বিজেপির প্রার্থী ছিলেন। 2021 সাল অবধি বিজেপির রাজ্য SC ST মোর্চার প্রধান ছিলেন। ওনার, আমি কোনো মানে গোপন তথ্য ফাঁস করছি না, ওনার টাইম লাইনে গেলে উনি শিবপ্রকাশজিকে ফুল দিচ্ছেন, রামনাথ কোবিন্দজি ওনাকে অটল বিহারী বাজপেয়ীর কাছে নিয়ে যাচ্ছিল, অনেক কিছু আছে। তো শতরূপ যে শব্দটা বলছে, এটা অ্যাগনি ট্যুরিজমও নয়, এটা হচ্ছে প্রেশার ট্যুরিজম।
আপনি কোনোদিন শুনেছেন বিজেপির কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম মণিপুর গেছে? দেখুন, আবার মণিপুর নিয়ে আলোচনা করলে বিজেপি বলবে কেন হচ্ছে। আমি ওই জন্য নীতিশ ভরদ্বাজ, সত্য কৃষ্ণ, যিনি বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন, তার 2 ছেলে মেয়ে বেপাত্তা। তিনি তো সাধারণ লোক নন, তার 2 ছেলে মেয়ে বেপাত্তা। ভোপালের পুলিশ কমিশনারকে বলেছেন, ভোপালের মহারাষ্ট্র মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে বলেছেন, কেউ একটা সদুত্তর দেয়। আমি সুমনদার সাথে একটা কথা বলছি। আবার বিজেপির দরকার নেই, কিন্তু অসুবিধা হচ্ছে যে বিজেপি ইজ সিলেক্টিভ। আবার আমি বলছি দেয়ার আর টু থিংস। সবাই আমি একটা কথা বলছি, সুমনদার সাথে কিছুটা একমত হয়ে আমি বলছি। দেখুন, অরুণ হালদার বিজেপি জিতলে বিজেপির লোক বিভিন্ন কমিশনের মাথায় বসবেন, বামফ্রন্ট জিতলে বামফ্রন্টের লোকেরা বসবেন, তৃণমূল জিতলে তৃণমূলের অ্যাপয়েন্টেড লোকেরা বসবেন। আমার মনে হয় এটাকে নিয়ে আমরা থিওরিটিক্যালি অনেক কিছু বলতে পারি, কিন্তু এটাই প্র্যাকটিক্যাল, আমরা সবাই জানি। আমি সুমনদার কথাটা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি এটাও বলছি, গতকাল সুমনদা নিশ্চয়ই শুনে থাকবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি তো স্টেটের কমিশনকে পাঠালাম, মানে স্টেট হচ্ছে উইমেন্স কমিশনকে বোঝাতে চাইছেন, লীলা গাঙ্গুলিকে পাঠালেন। আমি কেন কথাটা বলছি, শুধু আমি তোমার ইন্টারাপ্ট করিনি। কথাটা হচ্ছে সুমনদা, আপনিও খুব ভালো করে জানেন, যে কোনো কমিশন তারা অটোনমাস বডি, রাজ্যের সরকারের নির্দেশে রাজ্যের মহিলা কমিশনের কাজ করার কথা নয়। রাজ্যের সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে মহিলা কমিশন যাচ্ছে এবং ফিরে এসে লীলা গাঙ্গুলি বলছে না না ওদের যৌন হেনস্থা করা হতো না, 12:30টার সময় রাত্রিবেলা পিঠে বানাতে ডাকা হতো। শাহজাহান কোথায় তো শুভেন্দু অধিকারী সব জানে, কখন শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী জানে। প্রথম কথা হচ্ছে আমি সুমনদার জবাবটা দিয়ে দিই। স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাটা হয়েছে, স্ত্রী তার স্বামীকে তার ছেলে মেয়েদের সঙ্গে 2 মেয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, এই স্বামী স্ত্রীর গন্ডগোলটাকে তিনি আজকে এখানে নিয়ে এসছেন ক্যামেরার সামনে, এটা বলার জন্য যে ওখানে মহিলা কমিশন কেন ইনভলভ হচ্ছে না। এবং অবভিয়াসলি একজন বাবা তার কমপ্লেন করছে, সে সাংসদ হতে পারে, তার মানে এটা নয় যে সেটাকে নিয়ে অন্য দৃষ্টি মাথায় দেওয়া হবে, যেখানে অলরেডি অ্যাডিশনাল ডিসিপি অ্যাডিশনাল ডিসিপি শালিনী দীক্ষিতকে এই দায়িত্ব অলরেডি দেওয়া হয়েছে। হয়তো সুমনদা ভুলে গেছেন, সেই কারণে মনে করি যে কথাটা শতরূপ বললো যে কে যখন বিজেপিতে থাকবে সে মাথায় থাকবে, বামফ্রন্টের মাথায় থাকবে। ঠিক যেমন সুমনদা যখন বিজেপিতে ছিলেন তখন তাই জন্য তানভীর তাই জন্য আইসিসিআর এর ডিরেক্টর হয়েছিলেন। হয়তো এইগুলোই হচ্ছে ব্যাপার, সেগুলোই উনি বলতে চাইছেন। না সুমনদা, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এর আগেও বারবার করে আলোচনা প্রসঙ্গে এটা এসছে যে সন্দেশখালির জন্য চিন্তা হচ্ছে বা সন্দেশখালির মানুষের জন্য, মহিলাদের জন্য আন্তরিকভাবে চিন্তা করছে রাজনৈতিক দলগুলো, সেটা কি কাজকর্মের প্রকাশ পাচ্ছে? আপনি এর আগেও বলেছিলেন যে কেন্দ্রের ক্ষমতায় যারা রয়েছে তাদের তরফ থেকে কি অ্যাকশন, কি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী? কারণ স্বরাষ্ট্রমন্ত্রকে তো সুকান্ত মজুমদার তিনি চিঠি দিয়েছেন। যেহেতু রাজর্ষি ব্যাপারটাকে ব্যক্তিগত আক্রমণে নিয়ে গেছে, আমি একটা বলি না, আমি কোনো ব্যক্তিগত আক্রমণে নিয়ে যাইনি। আমি বলি না, আপনার ঘটনা সেটাকে নিয়ে আপনি মহিলা কমিশন নিয়ে আসছেন। আপনার বলার সময় আমি বলি, আপনার বলার সময় আমি বলি, তাহলে আমার বলার সময় আমি বলবো সন্দেশখালির ঘটনাকে একটা স্বামী স্ত্রীর গন্ডগোলের চোখে লজ্জা করা উচিত। আচ্ছা একটু শুনেনি। হ্যাঁ সুমনদা বলুন। তাহলে একটা জিনিস প্রমাণ হয়, যত আইসিসিআর ডিরেক্টর হয় তাদের স্বামীরা কোটা বিজেপি করে। এটা তাহলে উনি তাহলে তাই জন্য আপনি এসেছিলেন বোধহয়, তাই জন্যই আপনি এসেছিলেন, তাহলে আপনারা স্বীকার করছেন নিজের স্বার্থে এসেছিলেন, স্বার্থে এসেছিলেন, 21-এ টিকিট পাননি তাই জন্য চলে গেছেন। একে করে সুমনদা, তাহলে সন্দেশখালীর মানুষের স্বার্থে, সন্দেশখালীর সঙ্গে সন্দেশখালীর মানুষের স্বার্থে তাহলে কি হচ্ছে? ক্যামেরার সামনে বলছেন নীতিশ রাজস্বীদা প্লিজ সুমনদা, লজ্জা করা উচিত আপনাদেরকে। একটা রাজনৈতিক দলের পতাকা নিয়ে আসুন, তৃণমূলের মুখপাত্র আসুন, রাজস্বীদা প্লিজ, সুমনদা দূরে রয়েছেন, আমরা শুনি মুখপাত্র আসুন।
প্লিজ রাজনৈতিক রাজস্বিতা প্লিজ রাজস্বিতা প্লিজ একই রকম ভাবে তাহলে আমাদের এসসি কমিশনের চেয়ারম্যানও তিনি সুমনদা কন্টিনিউ করুন, বিজেপির ঝান্ডা নিয়ে আসেন। সুমনদা কন্টিনিউ করুন। মণিপুরের যদি লজ্জা আপনাদের কাছে থাকে, শোনা যাচ্ছে না কথা, ফলে কিসের করবে এটা কথা বলবেন না। না আমি একটা কথা বলছি, সুমনদার কথা অডিও রেজিস্টার বলছে, দেখো আমি চেঁচামেচির মধ্যে যাচ্ছি না, আমি কতগুলো কথা বলছি। ডেফিনেটলি আজকে আমি দেখছিলাম অগ্নিমিত্রা বলাটা অত্যন্ত ভ্যালিড কথা বলেছেন, যে এই যে আমাদেরকে যেতে দিচ্ছেন না, ঢুকতে দিচ্ছেন না, কি আড়াল করার চেষ্টা করছেন। দেখুন এই প্রশ্নও কিন্তু উঠবে আসাম থেকে শুরু করে কাশ্মীর, হ্যাঁ আমরাও বলেছি, একদম ঠিক কথা। এবং এই তো ঘটনা, পার্থভৌমিক যেতে পারলে কেন শুভেন্দু অধিকারী যেতে পারবে না, কেন মীনাক্ষী যেতে পারবে না, কেন অধীর চৌধুরী যেতে পারবে না। কিন্তু এটাও ঘটনা, কাশ্মীর থেকে শুরু করে আসাম, বিরোধী দলের এমপিদের ডেলিগেশনকে এয়ারপোর্টের বাইরে বেরোতে দেয়নি বিজেপি, সুতরাং ওখানেও কিন্তু লুকোনোর গল্প আছে। আমি কিন্তু কথা আমি আগেও যেটা বলেছিলাম, এইখানে হলে ওইখানে নয় কেন, ওইখানে হলে সেইটা নয় কেন, কোনো সেন্সিবল মানুষ আজকে যদি আমার পরিবারের সাথে এই ঘটনা ঘটতো, আমি ভাবতে যেতাম যে কোথায় হাতরাসে কি হয়েছে, উন্নাওতে কি হয়েছে, হাসকারিতে কি হয়েছে। আজকের দিনে যেখানে কয়েকজন মহিলা রাস্তায় দাঁড়িয়ে বলছে, সকালবেলা ওদের বাইক নিয়ে এসে বলে যেত আজকে তোর বাড়ির বউকে আমাদের পার্টি অফিসে পাঠাবি, পাঠাতে না, যদি না পাঠাতাম বরের লাশ পড়ে থাকতো খালের ধারে, সেখানে দাঁড়িয়ে আজকে আমি এইখানে কেন ওইটা, সেখানে কেন সেইটা করবো, নাকি সবাই মিলে বলবো যে যদি এখানে মানে ওদের এই অভিযোগের মধ্যে 1% সত্যতা থাকে, কোন সুস্থ মানুষের উচিত নয় সেটাকে আড়াল করার চেষ্টা করা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তুমি জিজ্ঞেস করছো বা সুদীপ বলছে ইডি কেন ধরছে না, শুভেন্দুকে কাস্টডিতে নিয়ে কেন শাহজাহানকে খুঁজছে না। আচ্ছা বলো তো, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে এই সার্টিফিকেট দেন যে শাহজাহানের কোনো দোষ নেই, ওকে হচ্ছে কালিমালিপ্ত করা হচ্ছে, তাহলে সন্দেশখালীর একজন সাধারণ মহিলা কোন বর্ষায় থানায় গিয়ে বলবে, কোন বর্ষায় থানায় গিয়ে বলবে জাতীয় মহিলা কমিশনের সামনে কথা না, জাতীয় কমিশন বলে সেটা মিথ্যে কথা বলছে, এটা একদম শুধু তোমাদের না, এটা ঠিক বলছো না, তার নাম করে এটা ঠিক বলছো না, এটা ঠিক বলছো না। আচ্ছা আমরা এই আলোচনায় থাকবো। পরশুদিন রাত্রিবেলা ওরা এই কথাগুলো বলার পরে এনসিডব্লিউর পক্ষ থেকে, জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে একটা টুইট করা হয়, সেখানে আমি জাস্ট একটা সেন্টেন্স পড়ে শোনাচ্ছি। আওয়ার এনকোয়ারি কমিটি ফাউন্ড দ্যাট দ্য ভিকটিম ইন ওয়েস্ট বেঙ্গল ইজ বিং থ্রেটেন্ড বাই লোকাল পুলিশ, ডিটারিং দেম ফ্রম কামিং আউট এন্ড রিপোর্টিং ইনস্টেন্সেস অফ সেক্সুয়াল এন্ড ফিজিক্যাল হ্যারাসমেন্ট। সুতরাং এইটা বলো না, জাতীয় মহিলা কমিশনের কাছে বলা হয়েছে তোমরা আড়াল করছো। লক্ষ্য লোকসভা নির্বাচন এবং তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতি ঝালিয়ে নিতে আজকে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকে দলের প্রবীণ নেতাদের মুখে যেমন অভিষেকের স্তুতি শোনা গেল, ঠিক তেমনি দলকে একজোট হয়ে মানুষের কাছে যাওয়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের শুরুতে অভিষেককে নিজের নেতা বলে সম্বোধন করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, এবং অভিষেককে ভবিষ্যতের নেতা বলে সম্বোধন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। আর এদিন জোটবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সুদীপ আপনার কাছ থেকে এটা জানার চেষ্টা করব, মাঝখানে যে প্রবীণ নবীন দ্বন্দ্ব, তার মাঝখানেই বারবার করে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছিল যে একসঙ্গে মিলে কাজ করতে হবে এবং বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে, কেউ একা কেউ কিছু নয়, সবটাই দল। তো 2024-এর আগে আবারও সেটাকে মনে করিয়ে দিতে হচ্ছে? না, মনে করানোর কোনো বিষয় নেই। জল্পনা করেন আপনারা, কল্পনা করেন আপনারা, আলোচনা করেন আপনারা, তা সুব্রত বক্সী কোনো কারণ না থেকে কি এগুলো আলোচনা হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বলবেন না তো সীতারাম ইয়েচুরিকে গিয়ে নেতা বলবেন, অমিত শাহকে নেতা বলবেন? তো ন্যাচারালি তিনি পার্টির জেনারেল সেক্রেটারি, তাকে তিনি নেতা বলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতের নেতা বলবেন, এটা তো খুব স্বাভাবিক কথা। এই কথার মধ্যে আমি বুঝতেই পারছি না যে এর মধ্যে নিশ্চয়ই প্রেক্ষাপট থাকে, সে কারণে হয়তো বারবার করে এই কথাগুলো বলে এই প্রেক্ষাপট শুধুমাত্র এই সূত্রের খবর, কিন্তু কম পড়েনি। আমি আবার নজর ঘোরাবো 2024 লোকসভা নির্বাচন যখন আসন্ন, তখন দিকে দিকে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের বারবার করে বলতে হয় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ফের প্রকাশ্যে। আমরা তো উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তের ছবিও দেখাই, মাঝে মাঝেই দেখাই, জগদ্দলের কথা আমরা বলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মিডিয়াতে হাজার আলোচনা হয়েছে, আমরা সবসময় এটা মেনটেন করেছি যে 2-4টে স্বার্থের সংঘাত থাকতে পারে, আবার স্বার্থের কারণেই এরা দরকারের সময় সব এক হয়ে যায়, ওটাকে আমরা কোনো কালে সিরিয়াসলি নিইনি। সত্যি কথা বলতে দেখুন, সুব্রত বক্সী তৃণমূলের যা র্যাঙ্ক বা আমার যা জানা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ন্যাশনাল সেক্রেটারি, সেহেতু ওনার দলে যে কেউ ওনাকে নেতা বলতে পারে, তাতে আমারও বলার কিছু নেই। তবে
আমাদের যদি সমালোচনা করার জায়গা থাকে, আমি বরাবর এইটাই মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আমার হাজার বিরোধ থাকলে ওনাকে আমি এই কারণে সম্মান করি যে নিজে কোনো বংশবাদের সুবিধা ছাড়াই উনি এত বড় একটা জায়গায় পৌঁছেছেন, নিজেকে এস্টাবলিশ করেছেন। কিন্তু আবার এটাও ঘটনা, উনি এমন একটা দল তৈরি করেছেন যেখানে বংশ পরম্পরায় নেতা ঠিক হয়, ওনার পরে ওনার ভাইপো। উনি নিজে পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে একজন মহিলা নিজের দল তৈরি করে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আবার ওনার দলে যদি মহিলা রিজার্ভ হয়ে যায় কোনো আসন, তাহলে সেখানে তৃণমূলের সিটিং এমএলএ বা কাউন্সিলরের বদলে, তৃণমূলের কোনো মহিলা কর্মীর বদলে সেই কাউন্সিলরের বউ প্রার্থী হয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের সমালোচনা এসএফআই করার সুবাদে এসএফআই সেক্রেটারি হয়ে যায়। এটা নতুন কিছু নয়। সুভাষ চক্রবর্তী চলে যাওয়ার পর ওনার স্ত্রীকে ভোটে দাঁড় করে দেওয়া হয়েছিল। সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী, উনি সুভাষ চক্রবর্তী স্ত্রী রমলা চক্রবর্তী।